নমস্কার প্রিয় পাঠক, আমি মিতা। আপনাদের সবার প্রিয় গল্পের খাতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমাদের চ্যানেলের গল্পগুলো মন দিয়ে শুনছেন। আপনারা জানেন, আমাদের এই চ্যানেলটা তৈরি হয়েছে আপনাদের জীবনের গল্প, আপনাদের চেনা অচেনা মানুষের গল্প আর সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা কিছু অপ্রত্যাশিত সম্পর্কের গল্প সবার সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা নিয়মিত আমাদের গল্প শোনেন তারা জানেন যে আমরা সবসময় এমন গল্পগুলোই আপনাদের সামনে নিয়ে আসি যা আমাদের চারপাশে ঘটে চলেছে, হয়তো আমরা নিজেরা দেখেও না দেখার ভান করি বা লোকলজ্জার ভয়ে মুখ ফুটে বলতে পারি না। আজকে আমি আপনাদের সামনে যে গল্পটা নিয়ে এসেছি সেটা আমাদের এক প্রিয় ফলোয়ার, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, তিনি নিজেই আমাদের ইমেলে পাঠিয়েছিলেন। গল্পটা পড়ে আমার মনে হয়েছে এই গল্পটা আপনাদের সবারই শোনা উচিত, কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা হয়তো সমাজের এক বড় অংশের মানুষের ভেতরের অব্যক্ত অনুভূতি, একাকিত্বের যন্ত্রণা আর কিছু অপ্রত্যাশিত সম্পর্কের টানাপোড়েন। গল্পটা একটু বড় আর এর গভীরতাও অনেক বেশি, তাই একটু ধৈর্য ধরে পুরোটা শুনুন। গল্পটা শুনতে শুনতে যদি আপনার মনে হয় যে আপনিও আপনার জীবনের কোনো এমন গোপন গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইমেলে সেটা লিখে পাঠাতে পারেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আমি আমার ইমো নাম্বারটা এই গল্পের কোনো একটা অংশে দিয়ে দেব, সুতরাং আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে পুরো গল্পটা মন দিয়ে শুনুন আর গল্পের কোথায় আমি আমার ইমো নাম্বারটা বলছি সেটা খুঁজে বের করুন। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয়। গল্পের শুরুটা আজ থেকে প্রায় বছর দুয়েক আগের কথা। কলকাতার এক পরিচিত মধ্যবিত্ত পাড়ায় রাহুল নামের এক যুবক নতুন ভাড়াটে হিসেবে এসে উঠল। রাহুল তখন সবে একটা বেসরকারি কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি পেয়েছে। গ্রাম থেকে আসা ছেলে, শহরে পার আপন বলতে কেউ নেই, তাই একটা ভালো থাকার জায়গা তার জন্য খুব জরুরি ছিল। অনেক খোঁজাখুঁজির পর এক পরিচিতের মাধ্যমে সে এক বাড়ির সন্ধান পেল। বাড়িটা ছিল ৩ তলা। নিচে বাড়ির মালিকরা থাকেন, দোতলায় এক ডাক্তার পরিবার ভাড়া থাকে আর ৩ তলার ২টো ঘর আর একটা রান্নাঘর আর বাথরুমের সেট খালি ছিল। বাড়ির মালিকের একমাত্র ছেলে বিদেশে থাকে আর ৩ তলায় তাদের আত্মীয় স্বজন এলে মাঝে মাঝে থাকে, কিন্তু বেশিরভাগ সময়টাই খালি পড়ে থাকে। তাই তারা ঠিক করেছিল যে এই ঘরগুলো ভাড়া দেবে। রাহুল যখন প্রথম দিন বাড়িটা দেখতে গিয়েছিল তখন তার সাথে কথা হয়েছিল বাড়ির মালিকের স্ত্রী অর্থাৎ সুহাসিনী দেবী আর তার বৌমা রীনা বৌদির সাথে। সুহাসিনী দেবী বেশ রাশভারী প্রকৃতির মহিলা, কিন্তু রীনা বৌদি ছিলেন সম্পূর্ণ বিপরীত। প্রথম দেখাতেই তার মুখে একটা মিষ্টি হাসি ছিল, যা রাহুলের মনে একটা স্বস্তির অনুভূতি এনে দিয়েছিল। রাহুল দেখল রীনা বৌদির বয়স খুব বেশি হবে না, হয়তো ৩০-এর কোঠায়। শ্যামলা গায়ের রং, কিন্তু তাতে যেন এক অদ্ভুত কোমনীয়তা লেগে আছে। চোখে মুখে একটা চাপা বিষাদ, যা প্রথম দেখাতেই রাহুলের চোখ এড়ায়নি। রাহুল সেদিনই ঠিক করে ফেলল এই বাড়িতেই সে থাকবে। ভাড়ার দরদামে খুব বেশি একটা সমস্যা হল না। সুহাসিনী দেবী কিছু শর্ত দিলেন, যেমন রাতে বেশি দেরি করে ফেরা যাবে না, জোরে গান বাজানো যাবে না ইত্যাদি। রাহুল সব শর্ত মেনে নিল। পরের সপ্তাহে রাহুল তার সামান্য জিনিসপত্র নিয়ে ৩ তলার ঘরটাতে এসে উঠল। ঘরটা খুব বড় না হলেও একার জন্য যথেষ্ট ছিল। জানলা দিয়ে বেশ সুন্দর আলো বাতাস আসে। প্রথম কটা দিন রাহুলের কাটল নিজের ঘর গুছিয়ে আর অফিসের নতুন পরিবেশে মানিয়ে নিতে। সকালে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে অফিস যাওয়া, দুপুরে অফিসের ক্যান্টিনে খাওয়া আর রাতে ফিরে এসে নিজের ঘরে বসে টুকটাক কাজ করা অথবা বই পড়া, এই ছিল তার রুটিন। প্রথম প্রথম রীনা বৌদির সাথে রাহুলের খুব বেশি কথা হতো না। দোতলা থেকে উঠে ৩ তলার যাওয়ার সিঁড়িটা ছিল বাড়ির পেছনের দিক দিয়ে, তাই খুব প্রয়োজন না হলে তাদের দেখা হওয়ার সুযোগ কমই ছিল। কিন্তু দিনের পর দিন এমন চলতে থাকলে সেটাও কেমন যেন অস্বাভাবিক লাগছিল। মাঝে মধ্যে রাহুল যখন অফিস থেকে ফিরত, দেখত রীনা বৌদির নিচে উঠোনে দাঁড়িয়ে হয়তো গাছপালায় জল দিচ্ছেন অথবা ছাদ থেকে কাপড় তুলছেন। তখন টুকটাক কথা হতো,
কেমন আছেন বৌদি, অথবা আজ অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রিনা বৌদিও মিষ্টি হেসে উত্তর দিতেন, ভালো আছি রাহুল ভাই, আপনার অফিস কেমন চলছে? এইটুকুতে শেষ হয়ে যেত তাদের কথোপকথন। তবে একদিন রাহুল অফিস থেকে ফিরে দেখল তার ঘরের দরজায় একটা টিফিন ক্যারিয়ার ঝোলানো। সে অবাক হয়ে দেখল ভেতরে গরম ধোঁয়া ওঠা ভাত আর ডাল ভাজা। নিচে গিয়ে রিনা বৌদিকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আরে রাহুল ভাই, আপনি তো রোজ রোজ অফিস থেকে ফিরে নিজের জন্য রান্না করতে পারেন না, কতদিন আর শুকনো খাবার খাবেন? আজ একটু বেশি ভাত করেছিলাম, তাই ভাবলাম আপনার জন্য একটু পাঠিয়ে দিই। রাহুলের মনটা ভরে উঠল। এই শহরে এমন আপন করে কেউ তাকে দেখেনি আগে। সে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, অনেক ধন্যবাদ বৌদি, আপনি যে আমার কথা ভাবেন এটা জেনে খুব ভালো লাগছে। রিনা বৌদি শুধু হাসলেন। সেই হাসিটা রাহুলের মনে গেঁথে গেল। একটা অদ্ভুত আশ্রয় খুঁজে পেল যেন তার মন। এরপর থেকে এটা প্রায়ই হতে লাগল। রিনা বৌদি যখনই কোনো বিশেষ পদ রান্না করতেন, রাহুলের জন্য একটু পাঠিয়ে দিতেন। কখনো ডাল তরকারি, কখনো মাংসের ঝোল, কখনো আবার মিষ্টি। রাহুল যখন নিচের তলায় এসে টিফিন ক্যারিয়ার ফেরত দিত, তখন একটু বেশি কথা হতো। রিনা বৌদি জিজ্ঞাসা করতেন, আপনার কেমন লাগল, নুন মশলা ঠিক ছিল তো? রাহুলও মুগ্ধ হয়ে বলতো, অসাধারণ বৌদি, আপনার হাতের রান্নার স্বাদই আলাদা। এই প্রশংসা রিনা বৌদির মুখে একটা লাজুক হাসি ফুটিয়ে তুলত। সেই হাসিটা রাহুলের বুকের ভেতরটাকেও যেন ছুঁয়ে যেত। রাহুল খেয়াল করল, রিনা বৌদির স্বামী অর্থাৎ বাড়ির মালিকের ছেলে খুব কমই বাড়িতে থাকেন। মাঝে মাঝে দু একদিন আসেন, তারপর আবার কোথায় যেন চলে যান। রাহুল শুনেছিল তিনি ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকেন। হয়তো মাসের 15 দিনও তিনি বাড়িতে থাকেন না। রিনা বৌদি তখন বাড়িতে একা হয়ে পড়েন, শুধু শাশুড়ি মায়ের সাথে থাকেন। শাশুড়ি মাও নিজের মতো পুজোপাঠ আর টিভি দেখে দিন কাটান। রাহুল বুঝতে পারল, রিনা বৌদির জীবনের একটা বড় অংশ জুড়ে আছে এই একাকিত্ব, আর হয়তো এই কারণেই তিনি রাহুলের সাথে একটু বেশি সহজ হতে পেরেছেন। একদিন ছুটির দুপুরে রাহুল নিজের ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখল রিনা বৌদি দাঁড়িয়ে, হাতে 1 কাপ গরম চা আর 2টো বিস্কিট। কি করছেন রাহুল ভাই, দুপুর থেকে তো আপনাকে দেখাই নেই, চা খাবেন? রিনা বৌদির এমন অযাচিত যত্ন রাহুলের মনকে আরও নরম করে তুলল। সে বলল, আরে বৌদি, কেন কষ্ট করলেন, চা বানাতে হলে আমি নিজেই বানিয়ে নিতে পারতাম। রিনা বৌদি মৃদু হাসলেন, কষ্ট আবার কি, আমি নিজের জন্য বানিয়েছিলাম, ভাবলাম আপনিও হয়তো চা খাবেন, নিন ধরুন। রাহুল চা নিতে নিতে দেখল রিনা বৌদি আজ একটা হালকা সবুজ রঙের শাড়ি পরেছেন। আঁচলটা অবিন্যস্তভাবে কাঁধের উপর ফেলা, তাতে তার গলার কাছে উঁকি মারছিল একটা ছোট্ট তিল। রাহুল চোখ নামিয়ে নিল, কিন্তু ওই মুহূর্তটা যেন তার মনে একটা অদ্ভুত দাগ কেটে গেল। চা শেষ হবার পর রাহুল নিচে এসে কাপটা ফেরত দিতে গেল। রিনা বৌদি তখন রান্নাঘরে কাজ করছিলেন। বৌদি, চাটা খুব ভালো লেগেছে, ধন্যবাদ। রিনা বৌদি ঘাড় ঘুরিয়ে হাসলেন, আজ দুপুরে কি খেয়েছেন, আপনি তো বাইরে থেকে কিছু আনেননি মনে হচ্ছে। রাহুল একটু ইতস্তত করে বলল, আসলে সকালে অফিসের তাড়ায় কিছু বানাইনি, আর দুপুরেও তেমন খিদে নেই। রিনা বৌদি একটু চিন্তিত মুখে বললেন, এভাবে শরীর খারাপ হবে রাহুল ভাই, রোজ রোজ বাইরের খাবারও তো খাওয়া যায় না, আর নিজের হাতেও তো বেশি কিছু বানানোর সময় পান না, আজ বরং নিচে এসে খেয়ে যান। রাহুল প্রথমটাই দ্বিধা করল। এমনভাবে অন্যের বাড়িতে গিয়ে খেতে তার লজ্জা লাগছিল, কিন্তু রিনা বৌদির চোখে একটা আন্তরিক আমন্ত্রণ ছিল। সে আর না করতে পারল না। ঠিক আছে বৌদি, আসছি। সেই দুপুরটা রাহুলের জীবনে একটা নতুন দিগন্ত খুলে দিল। রিনা বৌদি পার জন্য যত্ন করে নিজের হাতে ভাত আর মাছের ঝোল বেড়ে দিলেন। শাশুড়ি মা পাশের ঘরে পুজো করছিলেন, তাই এই সময়টা রিনা বৌদি আর রাহুল একাই ছিল। খেতে খেতে রিনা বৌদি অনেক কথা বললেন। তার ছোটবেলা, বিয়ের পর তার স্বামী কিভাবে ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, কিভাবে তিনি এই বিশাল বাড়িতে একা হয়ে গেলেন। তার চোখে মুখে ফুটে উঠছিল এক গভীর শূন্যতা। রাহুল মন দিয়ে শুনছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটি শুধু খাবারের যত্নই করছে না, তার ভেতরের একাকিত্বও যেন রাহুলের সাথে ভাগ করে নিচ্ছে। রাহুলও তার নিজের গ্রামের কথা, পরিবারের কথা বলল। এমনভাবে খোলামেলা কথা বলার সুযোগ সে এই শহরে আর পায়নি।
সেই দিনের পর থেকে তাদের সম্পর্কটা আরও সহজ হলো। রাহুল এখন প্রায়ই দুপুরে বা রাতে নিচে গিয়ে খেত। কখনো কখনো রীনা বৌদি তার জন্য আলাদা করে কিছু না বানিয়েও নিজেরা যা খেত সেটাই দিতেন। রাহুলও এখন আর ইতস্তত করত না। সে এখন রীনা বৌদিকে নিজের বড় বোনের মতোই মনে করতে শুরু করেছিল। কিন্তু মনের গভীরে কি শুধু বোনের মতো অনুভূতি ছিল? রাহুল নিজেকেই এই প্রশ্নটা করত মাঝে মধ্যে। রীনা বৌদি যখন রান্নাঘরে কাজ করতেন, রাহুল তখন মাঝে মাঝে গিয়ে তার সাথে গল্প জুড়ে দিত। রীনা বৌদি শাক কাটতে কাটতে বা মশলা বাটতে বাটতে রাহুলের কথার উত্তর দিতেন। রাহুল দেখত কাজের ফাঁকে তার কপালের ওপর নেমে এসেছে চুলের ছোট ছোট গোছা। হাতের শাখা আর পলা তার নরম হাতে আরও সুন্দর লাগত। রাহুল নিজের অজান্তেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। রীনা বৌদি যখন হঠাৎ মুখ তুলে হাসতেন, তখন রাহুলের মনে হতো যেন তার ভেতরের সব অন্ধকার দূর হয়ে গেছে। একদিন বিকেলে খুব বৃষ্টি হচ্ছিল। রাহুল অফিস থেকে ফিরে দেখে রীনা বৌদি ছাদে দাঁড়িয়ে কাপড় তুলতে গিয়ে ভিজে গেছেন। তিনি হাসতে হাসতে নেমে আসছিলেন। রাহুলের চোখ গেল তার ভেজা শাড়ির দিকে। শাড়ির ভেতরের ভেজা ব্লাউজ তার নরম শরীরের সাথে লেপটেছিল। রীনা বৌদির শরীরী সৌন্দর্য সেদিন রাহুলের চোখে এক অন্যরকমভাবে ধরা পড়ল। বুকের ভেতরটা যেন ধুক করে উঠল। রীনা বৌদি রাহুলের দিকে তাকিয়ে হেসে বললেন, আরে রাহুল ভাই, আপনি কখন এলেন? দেখুন না কেমন হঠাৎ বৃষ্টি নেমে এলো, সব কাপড় ভিজে গেল। রাহুল নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বৌদি, একটু আগেই ফিরলাম, আপনি সাবধানে যান, ঠান্ডা লেগে যেতে পারে। রীনা বৌদি হাসি মুখে মাথা নেড়ে নিচে চলে গেলেন। কিন্তু সেই দৃশ্যটা রাহুলের চোখের সামনে থেকে কিছুতেই যাচ্ছিল না। তার মনে এক নতুন অনুভূতির জন্ম হতে শুরু করল, যা শুধু সম্মানের নয় বা শুধু আপনজনের নয়, তার চেয়েও গভীর কিছু। রাহুল রাতে শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবল। রীনা বৌদির হাসি, তার কথা বলার ধরন, তার ভেজা শরীর, সব কিছু মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি করছিল তার মনে। সে জানত এমনটা ভাবা তার ঠিক নয়। রীনা বৌদি তার বাড়ির মালিকের স্ত্রী, তার থেকে বয়সে কিছুটা বড়, কিন্তু মনের ভেতরে জন্মানো এই অনুভূতিকে সে কিভাবে থামাবে তা সে বুঝে উঠতে পারছিল না। এর পরের দিন থেকে রাহুল একটু বেশি সতর্ক হয়ে গেল। সে রীনা বৌদির দিকে সরাসরি তাকাতে পারছিল না। তার মনে হতো রীনা বৌদি হয়তো তার মনের কথা বুঝে গেছেন। কিন্তু রীনা বৌদি হয়তো কিছুই খেয়াল করেননি। তিনি আগের মতোই সহজভাবে রাহুলের সাথে কথা বলতেন, হাসতেন। এই স্বাভাবিকতা দেখে রাহুল কিছুটা স্বস্তি পেলেও তার ভেতরের অনুভূতিটা চাপা পড়ছিল না, বরং সেটা আরও জেঁকে বসছিল। একদিন রাতে প্রায় 11টা বাজে। রাহুল নিজের ঘরে বসে অফিসের কাজ করছিল। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। গরমে হাঁসফাঁস করছিল রাহুল। সে নিচে নেমে এলো মোমবাতি বা টর্চ খুঁজতে। নিচে নেমে দেখল সুহাসিনী দেবী ঘুমিয়ে পড়েছেন, আর রীনা বৌদি একা বারান্দায় বসে আছেন, হাতে একটা হাতপাখা। চারিদিক খুটখুটে অন্ধকার, শুধু দূরের ফ্ল্যাট বাড়িগুলো থেকে টিমটিম আলো দেখা যাচ্ছে। রাহুলকে দেখে রীনা বৌদি চমকে উঠলেন। আরে রাহুল ভাই, আপনি এখানে? বিদ্যুৎ চলে গেছে, তাই বসেছিলাম। রাহুল বলল, হ্যাঁ বৌদি, আমি টর্চ খুঁজতে নিচে নেমেছিলাম, ঘরে খুব গরম লাগছে। রীনা বৌদি বললেন, এই রে, ঘরে তো কোনো টর্চ নেই, আর মোমবাতিও শেষ, কি মুশকিল। দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। বারান্দার আবছা আলো আধারে রীনা বৌদির মুখটা কেমন যেন বিষণ্ণ লাগছিল। রাহুল তার পাশে গিয়ে বসল। বৌদি, আপনার মন খারাপ লাগছে? রীনা বৌদি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর বলবো রাহুল ভাই, রোজ রোজ এমনই হয়। আপনার দাদা তো থাকেন না, আমি একা একা থাকি এই বিশাল বাড়িতে। এই অন্ধকার রাতগুলো যেন আরও বড় হয়ে আসে। তার গলায় এক গভীর শূন্যতা। রাহুল দেখল তার চোখ দুটো কেমন যেন ছলছল করছে। রাহুলের মনটা খারাপ হয়ে গেল। সে এমনভাবে রীনা বৌদিকে আগে দেখেনি। সে তার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টটা যেন বুঝতে পারছিল। রাহুল তার হাতটা আলতো করে রীনা বৌদি কাঁধের ওপর রাখল। বৌদি, আপনি একা নন, আমরা তো আছি। রাহুলের হাতের স্পর্শে রীনা বৌদি একটু কেঁপে উঠলেন। তিনি রাহুলের দিকে তাকালেন। তাদের চোখাচোখি হল। সেই চোখাচোখিতে যেন অনেক অব্যক্ত কথা বলা হয়ে গেল।
রীনা বৌদির চোখে ছিল এক অদ্ভুত অসহায়ত্ব, আর রাহুলের চোখে ছিল এক গভীর সহমর্মিতা, যা ধীরে ধীরে অন্য এক রূপ নিচ্ছিল। রাহুলের হাতটা কাঁধ থেকে নামতে নামতে রীনা বৌদির বাহুর ওপর এসে থামল। তার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল। রাহুল নিজেকে আর ধরে রাখতে পারল না। সেই মুহূর্তে তার মনে হল রীনা বৌদিও যেন এই স্পর্শ চাইছিলেন, এই একটুখানি উষ্ণতার পরশ। রীনা বৌদি বিন্দুমাত্র বাধা দিলেন না। তিনি শুধু রাহুলের দিকে তাকিয়ে রইলেন। তাদের মাঝে তখন আর কোনো সামাজিক দূরত্ব ছিল না, ছিল শুধু দুজন একাকী মানুষের নীরব ভাষা। রাহুল আরও একটু কাছে সরে এলো। বারান্দার অন্ধকার যেন তাদের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। রাহুলের হৃদয়ের স্পন্দন দ্রুত হচ্ছিল। রীনা বৌদির বুকের ধুকপুকুনিও যেন রাহুল নিজের কানে শুনতে পাচ্ছিল। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির মুখটা আলতো করে ধরল। রীনা বৌদি চোখ বন্ধ করে ফেললেন। তার ঠোঁট দুটো মৃদু কাঁপছিল। রাহুল আর দেরি করল না। সে আলতো করে তার নরম ঠোঁট দুটো রীনা বৌদির ঠোঁটের ওপর রাখল। প্রথম স্পর্শটা ছিল খুব মৃদু, খুব সতর্ক। কিন্তু রীনা বৌদি যখন একটু সাড়া দিলেন, তখন রাহুলের ভেতরের সব বাঁধ যেন ভেঙে গেল। তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির কোমরটা চেপে ধরল, আর রীনা বৌদিও তার হাত দিয়ে রাহুলের ঘাড়টা জড়িয়ে ধরলেন। তাদের শরীর একে অপরের সাথে যেন আরও নিবিড়ভাবে মিশে যেতে চাইল। এক অন্যরকম উষ্ণতা, এক অন্যরকম অনুভূতি যেন তাদের দুজনকে গ্রাস করে নিল। সেই মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল। চারিদিকের অন্ধকার আর নীরবতা তাদের এই নিষিদ্ধ প্রেমের প্রথম মুহূর্তের সাক্ষী হয়ে রইল। কতক্ষণ তারা এভাবে ছিল রাহুল বলতে পারবে না। যখন বিদ্যুৎ ফিরে এলো, তখন তারা দুজন একে অপরের থেকে একটু দূরে সরে বসল। রীনা বৌদির মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছিল। রাহুলের মনেও একই রকম অনুভূতি। সে উঠে দাঁড়াল। আমি ঘরে যাই বৌদি, শুভরাত্রি। রীনা বৌদি কিছু বললেন না, শুভ মাথা নিচু করে রইলেন। রাহুলের মনে হল তার ভেতরের সব দ্বিধা যেন এক লহমায় মুছে গেছে। এই স্পর্শটা ভুল ছিল না ঠিক ছিল তা বোঝার ক্ষমতা তার ছিল না। সে শুধু জানত তার মনটা এক অদ্ভুত শান্তি আর তৃপ্তিতে ভরে গেছে। পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙল এক অদ্ভুত অস্বস্তি নিয়ে। কাল রাতের ঘটনাটা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। রীনা বৌদির সাথে কিভাবে সে কথা বলবে সে ভেবে পাচ্ছিল না। সে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিস বেরিয়ে গেল, যাতে রীনা বৌদির সাথে দেখা না হয়। কিন্তু সারা দিন অফিসে তার মন বসল না। কাল রাতের স্পর্শ, রীনা বৌদির উষ্ণতা সব কিছুই তাকে অস্থির করে তুলছিল। সে জানত এটা ভুল, কিন্তু তার মন মানতে চাইছিল না। তার ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করছিল সে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে যখন সে সিঁড়ি দিয়ে ৩ তলায় উঠছিল, দেখল রীনা বৌদি তার ঘরের দরজায় দাঁড়িয়ে। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। রাহুলকে দেখে তিনি একটু হাসলেন। সেই হাসিটা আগের মতোই মিষ্টি, কিন্তু তাতে কেমন যেন একটা নতুন লজ্জার আভা লেগেছিল। আপনার জন্য রাতের খাবার এনেছিলাম রাহুল ভাই। রাহুল টিফিন ক্যারিয়ার নিতে নিতে দেখল রীনা বৌদির চোখ দুটো কেমন যেন ছলছল করছে। তার মুখটাও কেমন যেন ফ্যাকাশে। রাহুল বলল, বৌদি আমি। রীনা বৌদি রাহুলের কথা শেষ করতে দিলেন না। তিনি নরম গলায় বললেন, কিচ্ছু বলতে হবে না রাহুল ভাই। আমি জানি কাল রাতে যা হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু আমারও কিছু করার ছিল না। অনেক দিন পর যেন একটু শান্তি পেয়েছিলাম। তার কথাগুলো রাহুলের বুকে গিয়ে লাগল। সে বুঝতে পারল রীনা বৌদিও তার মতোই এই সম্পর্কের জালে জড়িয়ে পড়েছেন। রাহুল তার হাতটা বাড়িয়ে রীনা বৌদির হাতটা ধরল। রীনা বৌদি তার দিকে তাকালেন। তাদের চোখে আবারও সেই অব্যক্ত ভাষা। রাহুল আলতো করে তার হাতটা ধরে একটু চাপ দিল। রীনা বৌদি হালকা হাসলেন। আপনি খেয়ে নিন, আমি নিচে যাই। তিনি চলে গেলেন, কিন্তু তাদের এই নীরব সম্মতি যেন তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে দিল। এরপর থেকে তাদের দেখা হওয়া আর কথা বলার ধরনটা পাল্টে গেল।
দিনের বেলায় তারা আগের মতোই স্বাভাবিক থাকত, কিন্তু রাতে যখন সুহাসিনী দেবী ঘুমিয়ে পড়তেন তখন রীনা বৌদি মাঝে মাঝে রাহুলের ঘরে আসতেন, কখনো গল্পের বই দেওয়ার নাম করে, কখনো কোনো কাজের অজুহাতে। আর সেই রাতের অন্ধকারেই তারা একে অপরের কাছাকাছি আসত। তাদের সম্পর্কটা ছিল পুরোপুরি গোপন, সমাজের চোখে নিষিদ্ধ। প্রথম প্রথম তাদের ঘনিষ্ঠতা শুধু শারীরিক স্পর্শের মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির শরীর ছুঁয়ে দিত, তার চুল ঠিক করে দিত, তার ঠোঁটে আলতো করে চুমু খেত। রীনা বৌদিও বিন্দুমাত্র বাধা দিতেন না, বরং তিনি আরও যেন রাহুলের কাছে নিজেকে সঁপে দিতেন। তার চোখে মুখে ফুটে উঠত এক অদ্ভুত তৃপ্তি। রাহুল অনুভব করত রীনা বৌদির শরীরটা যেন তার হাতের ছোঁয়ায় কেঁপে উঠছে, তার বুকের ধুকপুকুনি বেড়ে যাচ্ছে। একদিন রাতে রীনা বৌদি যখন রাহুলের ঘরে এলেন তখন তাদের কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারা দুজন ঘরের মেঝেতে পাটি বিছিয়ে বসেছিল। রাহুল রীনা বৌদির দিকে তাকিয়ে দেখল তার চোখে মুখে এক গভীর বিষাদ। কি হয়েছে বৌদি, আপনাকে আজ খুব মনমরা লাগছে। রীনা বৌদি একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি আর বলবো রাহুল ভাই, আমার দাদা আবার 1 মাসের জন্য বাইরে চলে গেছেন। এই 1 মাস আমি একা একা কিভাবে কাটাবো ভাবতে পারছি না। তার গলায় এক গভীর অসহায়ত্ব। রাহুল তার হাতটা আলতো করে রীনা বৌদির হাতের ওপর রাখল। আমি তো আছি বৌদি, আপনি একা নন। রীনা বৌদি রাহুলের দিকে তাকালেন, তার চোখে ছিল এক গভীর কৃতজ্ঞতা আর অসহায় ভালোবাসা। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির হাতটা ধরে নিজের বুকের ওপর রাখল। রীনা বৌদি বিন্দুমাত্র বাধা দিলেন না, তিনি রাহুলের দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। রাহুল দেখল রীনা বৌদির শরীর থেকে এক মিষ্টি সুবাস আসছে। তার ভেতরের উত্তেজনা যেন আরও বেড়ে গেল। সে রীনা বৌদির আরও কাছে সরে এলো। তাদের শরীরের মাঝে সামান্যতম দূরত্ব যেন তখন অসহ্য মনে হচ্ছিল। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির কোমরটা জড়িয়ে ধরল। রীনা বৌদিও তার হাত দিয়ে রাহুলের কাঁধ জড়িয়ে ধরলেন। তাদের শরীর একে অপরের সাথে লেগে রইল। রাহুল তার ঠোঁট দুটো রীনা বৌদির ঠোঁটের ওপর রাখল। রীনা বৌদিও গভীর আগ্রহে সাড়া দিলেন। তাদের ঠোঁট যেন একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেল। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, আর রীনা বৌদিও রাহুলের চুল আঙুল দিয়ে বিলিয়ে দিচ্ছিলেন। তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল, আর হৃদয়ের ধুকপুকুনি যেন এক তালে বাজছিল। সেই রাতে তাদের শারীরিক ঘনিষ্ঠতা আরও গভীর হল। তারা দুজন একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করছিল। রাহুল তার হাত দিয়ে রীনা বৌদির নরম ত্বক ছুঁয়ে দিচ্ছিল, আর রীনা বৌদিও তার গভীর স্পর্শে আরও যেন রাহুলের কাছে নিজেকে সঁপে দিচ্ছিলেন। সেই রাতে তারা দুজন একে অপরের কাছে নিজেদের সবটা উন্মুক্ত করে দিয়েছিল। নিজেদের সব লজ্জা, সব দ্বিধা যেন সেই রাতের অন্ধকারে বিলীন হয়ে গিয়েছিল। তারা দুজন যেন এক নতুন জগতে প্রবেশ করেছিল, যেখানে ছিল না কোনো সামাজিক বিচার, ছিল না কোনো লোকলজ্জার ভয়, ছিল শুধু দুজন একাকী মানুষের এক গভীর মিলন, এক তীব্র আকাঙ্ক্ষার তৃপ্তি। পরের দিন সকালে যখন রাহুল ঘুম থেকে উঠল, রীনা বৌদি তার পাশেই ঘুমিয়েছিলেন। তার মুখে এক অদ্ভুত শান্তি। রাহুল জানত এই সম্পর্কটা ভুল, নিষিদ্ধ, কিন্তু তার মন বলছিল সে রীনা বৌদিকে ভালোবাসে। রীনা বৌদিও তাকেও ভালোবাসেন। এই ভালোবাসাটা কোনো সামাজিক সম্পর্ক নয়, কিন্তু তাদের দুজনের জন্য এটাই ছিল একমাত্র আশ্রয়, একমাত্র শান্তি। সেই দিনের পর থেকে তাদের সম্পর্কটা আরও গভীর হল। রাহুল আর রীনা বৌদি একে অপরের জন্য অপরিহার্য হয়ে উঠল। দিনের বেলায় তারা স্বাভাবিক থাকলেও রাতের বেলা তারা একে অপরের কাছে নিজেদের সবটা উজাড় করে দিত। রীনা বৌদি তার স্বামীর অনুপস্থিতিতে রাহুলের কাছে এক অন্যরকম ভালোবাসা খুঁজে পেলেন, এক অন্যরকম শান্তি। আর রাহুল যে এই শহরে সম্পূর্ণ একা ছিল, রীনা বৌদির মধ্যে সে তার আপনজন, তার বান্ধবী, তার প্রেমিকা সব কিছু খুঁজে পেল। তাদের এই সম্পর্কটা ছিল সমাজের চোখে সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ জেনে যায় তাহলে কি হবে তা ভেবে তারা দুজনেই ভয় পেত, কিন্তু এই ভয়ও তাদের ভালোবাসাকে থামাতে পারছিল না। তারা জানত তাদের সম্পর্কটা কোনো সামাজিক মর্যাদা পাবে না, কিন্তু তাদের দুজনের কাছে এটাই ছিল তাদের সবচেয়ে দামি।
রাহুল যখন রীনা বৌদির সাথে থাকত তখন সে অফিসের চাপ, সমাজের চাপ সব কিছু ভুলে যেত। রীনা বৌদির নরম স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাস সব কিছুই তাকে এক অন্য জগতে নিয়ে যেত। রীনা বৌদিও তার স্বামীর অবহেলা, তার একাকিত্ব সব কিছু ভুলে রাহুলের কাছে নিজেকে সঁপে দিতেন। তারা দুজন যেন এক অন্য জগতে বাঁচছিল, যেখানে ছিল শুধু তাদের দুজনার ভালোবাসা আর আকাঙ্ক্ষা। একদিন রীনা বৌদি রাহুলের ঘরে বসে তার হাতটা ধরে বললেন, রাহুল ভাই, আমার মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে না তো? রাহুলের চোখেও জল এসে গেল। সে রীনা বৌদির হাতটা ধরে বলল, না বৌদি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমার সব কিছু। রাহুল আর রীনা বৌদি এই নিষিদ্ধ সম্পর্কের গভীরে আরও ডুবে যেতে লাগল। তারা জানত এর পরিণতি কি হবে তা অনিশ্চিত, কিন্তু তারা দুজন এই অনিশ্চয়তার মধ্যেই একে অপরের সঙ্গ উপভোগ করছিল। তাদের এই প্রেম ছিল গোপন, তাদের এই সম্পর্ক ছিল সমাজের চোখে অমূল্যায়িত, কিন্তু তাদের দুজনের কাছে এটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র কারণ। এইখানে গল্পের এই পর্বটা আমি শেষ করছি। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং আরও এমন রোমাঞ্চকর গল্প শুনতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গল্পটা কি এখানেই শেষ, নাকি এই গোপন সম্পর্কটা একদিন সবার সামনে আসবে? রাহুলের দাদা ফিরে আসার পর কি হবে? রীনা বৌদির ভবিষ্যৎ কি? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। আর হ্যাঁ, আমার ইমো নাম্বারটা নোট করে নিন, 0178XYZ123। আমার সাথে কথা বলতে চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারেন। পরের পর্বে আমরা জানব এই গল্পের পরিণতি কী হলো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।